সো আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা শুরু করব নাকি না ভৌত আলোক বিজ্ঞান জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার শুরু করব। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 এবং এটা 5 বছর ফুল সিলেবাসে ছিল না। এই কারণে যেটা হয়েছে অনলাইনে এটার আপডেটেড কন্টেন্ট খুব কম, মানে লাস্ট আপডেট করেছিলাম 2020 ব্যাচের জন্য 2020 সালে। এর পরবর্তীতে আর আপডেট করার দরকার হয়নি বা এটা নিয়ে কাজ হয়নি। সো এই চ্যাপ্টারে তোমরা আসলে অনেক কিছু জানবা, অনেক কিছু শিখবা বিভিন্ন বই মিলিয়ে। ঠিক আছে, যে 11টা 12টা বই আছে এই চ্যাপ্টারে। একটা ব্যাপার আছে বুঝছো, 11টা 12টা যে বই আছে এক এক বইয়ে এক এক রকম ডিটেলস লেখা। মানে তুমি অন্যান্য চ্যাপ্টারে দেখবা যে প্রায় ডিটেলস কাছাকাছি কিন্তু বা প্রায় টপিক কাছাকাছি, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে যেটা হবে তুমি দেখবা যে আমি অনেক কিছু পড়াবো, হয়তো তোমার কাছে যে বই আছে ওই বইয়ে নয় অন্য বইয়ে আছে। আবার তোমার বই কাছে বইয়ে দেখবা যে মানে চ্যাপ্টারটা কিন্তু বেশ বড়, এমন না যে চ্যাপ্টারটা ছোট। সো অনেকগুলো বই মিলে যখন আমরা চ্যাপ্টারটা পড়বো, সো চ্যাপ্টারে কিন্তু অনেক ম্যাথ হবে। মানে এই চ্যাপ্টার লিটারেলি অনেক ম্যাথ, 150 পর্যন্ত টাচ করতে পারে ইন ক্লাস ম্যাথ, বলা যায় না, আমার যেটা মনে হলো আজকে এস্টিমেশন দেখে আর কি। সো প্রত্যেকটা মানে টপিক বা প্রত্যেকটা টাইপের ম্যাথ বা প্রত্যেকটা কনসেপ্ট একটু একটা থেকে আরেকটা আলাদা। সো অনেকগুলো বই মিক্স করে পড়াবো অবশ্যই, বা সবগুলো বই কভার করবো অবশ্যই, যেটা হচ্ছে আমার মেইন কথা। সো এই চ্যাপ্টারে একটু সময় লাগতে পারে পড়তে গেলে, ঠিক আছে, এই চ্যাপ্টার পড়তে গেলে একটু সময় লাগতে পারে। সো কে আবার মন খারাপ করে না যে এতদিন সময় লাগছে, কারণ হচ্ছে পরবর্তীতে চ্যাপ্টারগুলো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7, 8, 9, 10, 11 এই চ্যাপ্টারগুলো ছোট ছোট, এই চ্যাপ্টার তুলনায় অনেক ছোট। এবং তুমি আর্কাইভ দেখলেও বুঝবা, 7, 8, 9, 10 এর আর্কাইভ দেখলে বুঝবা যে চ্যাপ্টারগুলো বেশ ছোট ছোট এই চ্যাপ্টারের তুলনায়। মানে এটাই হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার। ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে এটা, যেরকম ফার্স্ট পেপার ছিল নিউটনিয়ান মেকানিক্স, এরকম সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে এটা। হ্যাঁ, নিউটনিয়ান মেকানিক্স যখন আমরা পড়েছি তখন দেখো তোমরা কেবল ধরো যে চ্যাপ্টার 2, 3 কভার করেছিল, কেবল নতুন নতুন ছিল অনেকটা, ধরো যে 2.5-3 মাস পড়েছো একদম মানে ফিজিক্স শুরু করার। সো এই কারণে আমরা অনেক সময় স্লো যাইতে হয়েছে বা ধীরে ধীরে পড়াইতে হয়েছে। এই চ্যাপ্টার পড়ানোর সময় তোমরা অলরেডি ফিজিক্স পড়ার সাথে অভ্যস্ত। সো এখানে আমাদের ওই লেভেলে স্লো যাইতে হবে না। সো এটাতে এরকম না যে 20-25টা ক্লাস হয়ে যাবে, ওরকম না, 15, 16, 17টার মতো ক্লাস হতে পারে, আমার যেটা আপাতত মনে হচ্ছে আর কি। কারণ এখানে আমি তো বললাম 5 বছর পরে এটার কন্টেন্ট আপডেট করতে হচ্ছে। সো আমি ডে ওয়াইজ স্টেপ নিচ্ছি, মানে ডে ওয়াইজ একটা ক্লাসের আগে কন্টেন্ট আপডেট করে তারপর তোমাদের সামনে ক্লাসে আসতেছি। সো এখানে আমার মনে হচ্ছে 15 থেকে 16টা ক্লাস হতে পারে। আর আরেকটা জিনিস, তোমাদের কিন্তু 2টা ক্লাস পর পরে এক্সাম থাকবে, রুটিনে দেওয়া আছে। সো ক্লাস 1, 1, 2 এর উপরে একটা এক্সাম থাকবে, 3, 4 এর উপরে একটা এক্সাম থাকবে, এরকম করে 2টা করে ক্লাস থাকবে, একটা করে এক্সাম থাকবে। সো যারা পরেও রেকর্ডেড পড়বা তারা কিন্তু এক্সামগুলো পরপর দিবা, মানে 1, 2 করবা, তারপর একটা এক্সাম, 3, 4 করবা, পর একটা এক্সাম। এই এক্সামগুলো সুবিধা কী হবে, তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমার কোন টপিকের সমস্যা তুমি সাথে সাথেই দেখতে পারবা। ঠিক আছে, সাথে সাথেই তুমি দেখতে পারবা যে 3-4-এর মধ্যে এই টপিক আমার সমস্যা, বা 3-4 আমি খুব ভালো মতো পারি কি পারি না। ঠিক আছে, তো টেস্টিফাই অ্যাপের মধ্যে তুমি এক্সামগুলো দিতে পারবা। সো এই তো, আমার আর তেমন কিছু বলার নেই, তোমরা জানো যে আমরা কিভাবে পড়াই বা আমরা কিভাবে পড়ি। ঠিক আছে, সো আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানটা শুরু করি। সো জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরুর আগে অবশ্যই এই আলোক বিজ্ঞান নিয়ে কিছু আমি কথা বলি, কারণ আলোক বিজ্ঞানে দেখবা 2টা চ্যাপ্টার আছে, তোমাদের বইয়ে দেখবা 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, আলোক বিজ্ঞানের দুইটা মানে সাব ডিভিশন আর কি, একটা হচ্ছে জ্যামিতিক এবং আরেকটা হচ্ছে ভৌত। এদের মধ্যে পার্থক্যটা কি? জ্যামিতিক যেটা, এটা ইংলিশ নাম কি, জিওমেট্রিক্যাল অপটিক্স, তাই না? আর ভৌত, এটার ইংলিশ নাম কি, ফিজিক্যাল অপটিক্স। সো ভৌত বা ফিজিক্যাল, তাহলে এটা কি নন ফিজিক্যাল নাকি? তাই না? আমরা যখন পার্থক্য পড়ি বা প্রকারভেদ পড়ি তখন তো আমরা এরকম চিন্তা করি যে একটা যদি ফিজিক্যাল হয় একটা নন ফিজিক্যাল হবে, তাই না? এরকম মনে হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না যে এটা নন ফিজিক্যাল। ব্যাপারটা যেটা, যে এইখানে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার সাপেক্ষে একটা চিন্তা করা হয়েছে। আলো এক প্রকারের তরঙ্গ, এটা কি টাইপের তরঙ্গ, তারিত চৌম্বক তরঙ্গ। কোথায় পড়বো, চ্যাপ্টার 7-এ গেলে আরো ডিটেলসে, এবং চ্যাপ্টার 8 মিলেও আমরা আলো নিয়েও পড়াশোনা করব। সো আলো এক প্রকারের তরঙ্গ এবং তারিত চৌম্বক তরঙ্গ হওয়ার কারণে এটার একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আছে। সো এই জ্যামিতিক আলোক বিজ্ঞানে যেটা থাকে, এই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, তাই না? সো আমরা তো তরঙ্গ চ্যাপ্টারে পড়তেছি এগুলা। সো এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটার তুলনায়
এটার তুলনায় এক্সপেরিমেন্টাল যে সেট আপগুলো সেগুলার দৈর্ঘ্য অনেক অনেক বেশি। তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় এগুলা অনেক অনেক বড়। যেরকম আমি তোমাকে একটা কথা বলি, তোমরা ছোটবেলায় পড়েছো, মিরর পড়েছো তাই না? মিরর পড়ো নাই? আয়না পড়েছো, 9-10-এ পড়ে আসছো আয়না। আয়নাতে কি ছিল? আয়নাতে কি ছিল? আয়নাতে মনে আছে না যে আমরা এরকম করে চিন্তা করতাম, আয়না সবার বাসাতেই আছে মোটামুটি, তাই না? সো আয়নার দৈর্ঘ্য কিন্তু অনেক বড় হয়, তাই না? লেংথ কিন্তু আয়নার যে লেংথ, এই যে মিরর যদি আমি আঁকাই, মিররের এই যে লেংথটা, হ্যাঁ, এই লেংথটা কিন্তু এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক বড় হয়। মনে করো এখান থেকে একটা লাইট সোর্স থেকে আলো বের হচ্ছে, ঠিক আছে? আলো বিভিন্ন দিকে বের হচ্ছে। সো এইটার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে আলোর, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? এগুলা তোমরা আবার কেমিস্ট্রিতেও পড়ো, তাই না? গুণগত রসায়নের মধ্যেও পড়েছো। সামথিং থেকে 700, মানে আমরা দৃশ্যমান আলোর কথা চিন্তা করলে 480 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে পড়ে। খেয়াল করছো? ন্যানোমিটার রেঞ্জে। হ্যাঁ, আমি যদি দৃশ্যমান আলোর কথা বলি, দৃশ্যমান আলোর জন্য 480 থেকে 700 ন্যানোমিটার, বুঝছো? ন্যানোমিটার মানে কি? 10⁻⁻9 মিটার। অথচ আমাদের বাসা বাড়িতে যে আয়নাগুলো আছে, খেয়াল করে দেখো, এগুলা কিন্তু মিটারও হয়, সেন্টিমিটারও হতে পারে, রাইট? মিটার, সেন্টিমিটার, এই রেঞ্জের আর কি। সেন্টিমিটার নর্মালি খুবই ছোট হবে, মানে অত ছোট আমরা আয়না ইউজই করি না, আমরা বড় বড় আয়না ইউজ করি মিনিমাম এত ফেস দেখার জন্য। বা ওই যে ড্রেসিং টেবিলে থাকে না, ড্রেসিং টেবিলের সামনে বিশাল বড় আয়না থাকে। সো এই মিররের যে লেন্সটা, এটা শুধু আমি মিররের কথা বললি, এটা কি একটা এক্সপেরিমেন্টাল সেট আপ। এরকম হতে পারে লেন্স। লেন্স কোথায় ইউজ করে? যেরকম চোখে ইউজ করা হয়। চোখের চশমার ক্ষেত্রে লেন্স ইউজ করি না আমরা? চশমা। সো চশমার দৈর্ঘ্যটা খেয়াল করে দেখো, লেন্সের দৈর্ঘ্যটা অবশ্যই ন্যানোমিটারের চেয়ে অনেক বড় বড়, রাইট? সো জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা এক্সপেরিমেন্টাল সেট আপগুলোর যে দৈর্ঘ্য বা মেজারমেন্ট, সেগুলো অবশ্যই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক অনেক বড় হবে। এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের পার্ট। তাহলে ভৌত আলোক বিজ্ঞান কোনটা? ভৌত আলোক বিজ্ঞান হচ্ছে যখন যখন এক্সপেরিমেন্টাল সেট আপের যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে যে দৈর্ঘ্যগুলো, সেগুলা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয় হবে। নট সমান, তুলনীয়। হ্যাঁ, কিভাবে তুলনীয় একটু যদি ট্রেলার দেই, এটা আমরা এখনই পড়বো না, এটা আমরা চ্যাপ্টার 7-এ গিয়ে পড়বো। ট্রেলার কিরকম হতে পারে? ধরো এটা হচ্ছে একটা লাইট সোর্স, ঠিক আছে? এটা একটা লাইট সোর্স। এখান থেকে কি যাবে? এখান থেকে লাইট বের হবে, এখান থেকে লাইট বের হবে। এখন ধরে নাও, কথার কথা, ধরে নাও আমরা এমন একটা ক্ষুদ্র একটা ছিদ্রের মধ্যে দিয়ে লাইটটাকে পাস করাবো। খেয়াল করো, ক্ষুদ্র একটা ছিদ্র, এটা কিন্তু মিরর না, ঠিক আছে? এটা একটা ওয়ালের মতো চিন্তা করতে পারো, বা একটা পর্দার মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? এখন এই যে খেয়াল করে দেখো, এইখানে একটা ক্ষুদ্র ছিদ্র আছে, ছিদ্র আছে না? ক্ষুদ্র একটা। এখন এই ছিদ্রটা আমি আসলে তোমাদের পড়ানোর ক্ষেত্রে আমি বড় করে আঁকাইছি। পড়ানোর ক্ষেত্রে আমরা চ্যাপ্টার 7-এ গিয়ে দেখবো যে চিত্রগুলো আসলে আমরা বড় করে আঁকাচ্ছি, মানে ছিদ্রগুলো বড় করে দেখাচ্ছে। আসলে এই ছিদ্রগুলো, এই ছিদ্রের প্রস্থ হবে হচ্ছে মিলিমিটার, বা ধরো 0.1 মিলিমিটার, এইরকম রেঞ্জের। সো মিলিমিটার অনেকটাই এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কাছাকাছি চলে যায়। এক্স্যাক্ট সেম না, এটা কিন্তু এমন না যে এক্স্যাক্ট সেম, কাছাকাছি, কাছাকাছি। সো মিলিমিটারটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনা করা যাইতে পারে, কিন্তু কখনোই তুমি মিটার সেন্টিমিটারকে এত তুলনা করতে পারবে না। সো তখন আলোর যে বিহেভিয়ারগুলো যেগুলো আমরা পড়বো, সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে। আর এখন আমরা যে বিহেভিয়ারগুলো পড়বো, বড় বড় এক্সপেরিমেন্টাল সেট আপের সামনে আলোর ব্যবহার কীরকম, সেগুলো পড়বো আমরা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে। এবং এখানে নাম শুনে বোঝা যাচ্ছে যে ভাই এর মধ্যে জ্যামিতির একটা পার্ট আছে, তাই না? ছোটবেলার যে নর্মাল জ্যামিতি তোমরা পড়েছো, ওইটার পার্ট। এটা এমন না যে নতুন কোনো জ্যামিতি পড়বো। আমরা ক্লাস 7, 8, 9-এ যা জ্যামিতি পড়ে আসছি, ওগুলাকেই আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? তো চ্যাপ্টারটা আসলে খুব লজিক্যাল এবং খুব ফান একটা চ্যাপ্টার। মানে তুমি যদি চ্যাপ্টারের অনেক টপিক দেখে ভয় পেয়ে যাও যে আচ্ছা এত টপিক, ওইটার বদলে তুমি যদি চ্যাপ্টারটাকে সাব টপিকে ভাগ করে করে পড়ো, যেরকম আমরা আজকে প্রথম সাব টপিক পড়বো, আলোর প্রতিসরণ পড়বো। এটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারের একটা ছোট্ট সাব টপিক। অনেক আগে ধরো যে যখন 2014 সালের ব্যাচ ছিল, আমি তো 15 ব্যাচ, তোমাদের টাইমে তোমাদের বই যেটা, এটা আমাদের সময় থেকে প্রচলিত আর কি। তার আগে যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেমে সম্ভবত আমি যতটুকু জানি
তাদের কাছে এই সাব টপিকগুলো ভাগ করা করা আলাদা চ্যাপ্টার ছিল, মানে প্রতিসরণ নিয়ে একটা চ্যাপ্টার। ঠিক আছে, সো আমরা যেটা আজকের প্রতিসরণ শুরু করব, এটা আসলে একটা সাব টপিক। সো এটা দেখবো আমরা 2 ক্লাসে পড়তেছি বা 2.5 ক্লাসে পড়তেছি, কারণ এখানে ছোট ছোট অনেক ছোট ছোট কনসেপ্ট আছে এবং কনসেপ্টগুলো খুবই সহজ, তেমন কঠিন কিছু না। প্রতিফলন তোমরা 9-10-এ পড়ে আসছো, প্রতিফলন ফুললি, প্রতিফলন ভালো লেভেলেই পড়ছো। প্রতিফলন নিয়ে কাহিনী কিন্তু 11-12-এ নাই। ঠিক আছে, অনেক আগে ওই 14 সালের ব্যাচ পর্যন্ত 11-12-এ ছিল, বাদ দিয়ে দেওয়া হয়েছে আমাদের সময় থেকে বাদ, তোমরাও নাই। প্রতিফলন তোমরা এখন 9-10-এই পড়ো। আর প্রতিসরণ যেটা, এটা হালকা তোমরা 9-10-এ পড়েছো, হালকা মানে বেসিকটা পড়েছো, ওইটা একটা ডিটেলস আমরা দেখব এখন থেকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব হচ্ছে, লেখো আলোক তরঙ্গের বা আলোর প্রতিসরণ। ঠিক আছে, আচ্ছা আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবো, আমি স্টেপ বাই স্টেপ পুরাটা তোমাকে গাইড করব। ঠিক আছে, তুমি কতটুকু জানো না জানো আমি মনে করলাম তুমি 9-10-এ পড়ো নাই প্রতিসরণ। সাপোজ তুমি 9-10-এর প্রতিসরণ পড়ো নাই, তুমি এখন পড়তেছো, বা 9-10-এ ফাঁকিবাজি করে আসছো, হয়েছে না অনেকে, প্যারা নাই, তুমি এখন পড়তেছো, আমি তোমাকে পুরাটা একদম ডিটেলসে বোঝাবো কি হচ্ছে। আচ্ছা, এইখানে ধরে নাও আমি একটা কথা বললাম এইরকম, দাঁড়াও একটু লক করে দিই। হ্যাঁ, ধরে নাও আমি একটা কথা বললাম এরকম যে লাইটের সোর্স আছে এখানে। ঠিক আছে, সোর্স, আলোর সোর্স কি হতে পারে, যেরকম একটা লেজার লাইট। ছোটবেলায় লেজার লাইটের অনেকে খেলছো না নিয়ে, লেজার লাইট কি করতে তোমরা হচ্ছে ধরে হচ্ছে এদিক সেদিকে লেজার লাইটটা মারতে, তাই না? ওরকম চিন্তা করো, লেজার লাইট থেকে কি হচ্ছে, আলো সরল রেখায় চলে যাচ্ছে, তাই না, বের হয়ে চলে যাচ্ছে। সো আলোর সোর্স থেকে, কথাটা খেয়াল করো, আলোর সোর্স থেকে আসলে অনেক সরল রেখাই বের হয়। যেরকম আমার নিচে যে লাইটের, মনে করো আমার নিচেই লাইট আছে, বোঝাইতে যাচ্ছে আমার ফেসে লাইট পড়তেছে। সো এখান থেকে কিন্তু এমন না যে একটা রশ্মি থেকে আলো আসতেছে, এখানে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রশ্মি আসতেছে আমার দিকে। ঠিক আছে, সো এখান থেকে হাজার হাজার কোটি কোটি রশ্মি তুমি চিন্তা করতে পারবা আলোক রশ্মি। আমি মনে করো যে গ্রিন কালার দিয়ে আলোক রশ্মি বুঝাইলাম। ঠিক আছে, সো এটা এমন না যে এটা গ্রিন কালারের রশ্মি, জাস্ট বোঝাইলাম আর কি। ঠিক আছে, সো চারিদিকে কোটি কোটি মানে অনেক আলোক রশ্মি কি হচ্ছে, বের হচ্ছে। ঠিক আছে, রশ্মি আকারে আলো বের হচ্ছে। এখন রশ্মি আকারে যা আলো বের হচ্ছে, এটার আশেপাশে যদি শূন্য মাধ্যম হয়, কথাটা খেয়াল করো, এটার আশেপাশে যদি শূন্য মাধ্যম হয় বা বায়ু মাধ্যম হয়, শূন্য বা বায়ু মাধ্যম হলে এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে, তাহলে লিখি একটু, শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? এটা সাধারণ জ্ঞান হিসেবে তোমরা পড়ো যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত। এটার মানে কি? এটার মানে হচ্ছে আলো শূন্য বা বায়ু মাধ্যমে 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার যাচ্ছে। এটা মানে হিউজ। এবং এইভাবেই লাইট আসলে সান থেকে, সূর্য থেকে আমাদের কাছে আসে। এবং তো আমরা মহাজাগতিক যত লাইটই দেখতে পাই, সব লাইটই শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগেই যায়। সো খেয়াল করে দেখো, অনেক অজস্র আলোক রশ্মি কি করছে, এই বেগে ট্রাভেল করছে, যদি এটা শূন্য মাধ্যম হয়। ঠিক আছে, এখন এটা শূন্য মাধ্যম ধরলাম। ঠিক আছে, এখন এই মাধ্যমটা যদি, খেয়াল করে দেখো, মাধ্যমটা যদি চেঞ্জ না হয়, মানে এটা যদি শূন্য মাধ্যমই থাকে, তখন কি হবে, তখন এই লাইট কিন্তু এটা চলতেই থাকবে। এটা এমন না যে কোথাও স্পিড কমবে বা বাড়বে, এটার ওই রকম কোনো শক নাই যে স্পিড বাড়াই দিব, স্পিড কমাই দিব, এরকম কিছু না। এটা শূন্য মাধ্যম হলে ভাই এটা চলতেই থাকবে। ঠিক আছে, শূন্য মাধ্যম হলে এগুলা চলতেই থাকবে, এই বেগেই চলতে থাকবে। তো লেখো, এটা তো শূন্য মাধ্যম দিয়ে আমি জাস্ট বললাম। তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি যে মাধ্যম চেঞ্জ না হলে আলো একই বেগে, আলোক রশ্মি লেখো। ঠিক আছে, আলোক রশ্মি একই বেগে সরল রৈখিক পথে চলতে থাকে। ঠিক আছে, শোনো,
বইয়ে তুমি যদি বই খোলো আজকে ক্লাসের পরে, তুমি দেখবা যে বইয়ের সিকোয়েন্স আমার পড়ানোর সিকোয়েন্স একটু আলাদা হবে। এই রিজনে যে আমি ইজি করে পড়াবো সব কিছু, ঠিক আছে? সব কিছু পড়ার পরে দেখবা বইয়ের সব পড়ানো হয়ে গেছে। আমি ইজিয়ার করে, যেটা যে সিকোয়েন্সে গেলে ইজি হবে তোমার জন্য, আমি সেটা পড়াবো। এবং তুমি দেখবা যে তোমার বইয়ে হয়তো অনেক কিছু নাই যেগুলো আমি ক্লাসে আলোচনা করছি, কারণ তোমার বইয়ের এক্সাম্পল আবারও ক্লাস। হ্যাঁ, সো বই দেখে কেউ বিভ্রান্ত হবে না, ওকে? কারণ বইয়ের সিকোয়েন্স আমার সিকোয়েন্স একটু আলাদা যাবে। যাই হোক, আমরা ইজি করে পড়ছি, ওই বেগে সরল পথে চলতে থাকবে, কোনো চেঞ্জ নাই। এখন যদি মাধ্যম চেঞ্জ হয়, এই কথাটা ইম্পর্টেন্ট, লেখো, যদি মাধ্যম চেঞ্জ হয় তাহলে, দেখো, যদি মাধ্যম চেঞ্জ হয়ে যায় তাহলে আলোর বেগ চেঞ্জ হবে। আলোর বেগ সব মাধ্যমে সেম না। আমি একটা কথা বলছি না, শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ, এটা তার মানে অবশ্যই অন্য মাধ্যমে আলোর বেগ আলাদা। কেন আলাদা? কারণ তাছাড়া যদি আলাদা না হইতো আমি তো বলে দিতাম যে সব মাধ্যমে আলোর বেগ এটা। আমি এটাকে বলছি, আমি এর কথা বলি নাই। তাহলে অন্য মাধ্যম, ধরো কাঁচ, ধরো পানি, যেগুলো খুব বেশি আমরা ইউজ করবো এই চ্যাপ্টারে, কাঁচ এবং পানি অনেক বেশি ইউজ হবে, ঠিক আছে? কাঁচ এবং পানি মাধ্যমে কি হবে? কাঁচ এবং পানি মাধ্যমে আলোর বেগ চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে বেশি হবে না কম হবে, এটাই আমরা স্টাডি করবো এই চ্যাপ্টারের মধ্যে, যে কোন মাধ্যমে আলোর বেগ কীরকম। সো তাহলে আলোর বেগ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, আলোর বেগের যে ইকুয়েশন, আলোকে এক প্রকার তরঙ্গ, আলোর বেগ, লেখো আলোর বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? এটা তোমরা তরঙ্গ চ্যাপ্টারে 9-10-এও পড়েছো, এবং এই আমরা যখন তরঙ্গ চ্যাপ্টার পড়তেছি ফার্স্ট পেপারে তখনও তোমরা এগুলা মানে এটা অনেক দেখতেছো আর কি। সো এটা আননোন কিছু না, আলোর বেগ। সো আলোর বেগটাকে খেয়াল করে দেখো, আমরা ভি না বলে সি বলি, একটা কনস্ট্যান্ট আকারে চিন্তা করি। কনস্ট্যান্ট কেন? কারণ টাচ মাধ্যমে আলোর বেগ একটা কনস্ট্যান্ট, টাচ মাধ্যমে আলোর বেগ ওইটাই থাকে, একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। তারপরে বায়ু মাধ্যমে আলোর বেগ সি, এটাও কনস্ট্যান্ট থাকে, এটা কোনো চেঞ্জ হয় না। সো এই কারণে আলোর বেগটাকে আমরা সি আকারে প্রকাশ করব, ঠিক আছে? ভি না লিখে সি আকারে প্রকাশ করব। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছ তখন কি বললাম? বেগ চেঞ্জ হচ্ছে, তাই না? বেগ চেঞ্জ হচ্ছে। কিন্তু এইটা আপাতত মনে রাখো, এই যে ফ্রিকোয়েন্সিটা মানে প্রতি সেকেন্ডে কতগুলো কম্পন হচ্ছে, এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, মাধ্যমের উপর এটা ডিপেন্ড করে না। কম্পাঙ্ক মাধ্যমের উপর ডিপেন্ড করবে না, মাধ্যমের সাপেক্ষে চেঞ্জ হবে না। তাহলে এইটা চেঞ্জ হবে না। কম্পাঙ্ক কি জিনিস মনে আছে তো? একটা তরঙ্গ ওই যে এভাবে যখন প্রোপাগেট করে তখন প্রতি সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন, এটা বোঝায়। সো মাধ্যম চেঞ্জ করলে এই কম্পাঙ্ক মানে এই তরঙ্গের এই ব্যাপারটা চেঞ্জ হয় না যে প্রতি সেকেন্ডে কতগুলো কম্পন। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে বেগ চেঞ্জ হয়। এবং আরেকটা জিনিস চেঞ্জ হয়, সেটা হচ্ছে, দেখো খেয়াল করে, তুমি এক পাশে যদি চেঞ্জ হয়, সমীকরণের এক পাশে চেঞ্জ হচ্ছে মানে কি অপর পাশে কাউকে চেঞ্জ হইতে হবে, তার মধ্যে ফ্রিকোয়েন্সি বলে দিল যে ভাই আমি চেঞ্জ হচ্ছি না, তার মানে অবশ্যই কে চেঞ্জ হবে? চেঞ্জ হবে হচ্ছে ল্যামডা। সো ল্যামডাটা ভাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো চেঞ্জ কে কে হচ্ছে? সি এবং ল্যামডা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সি এবং ল্যামডা চেঞ্জ হচ্ছে, আর কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে না, এফ চেঞ্জ হচ্ছে না, এফটা সেম আছে। তাহলে আপাতত আমি যদি একটু রিওয়াইন্ড করি, তাহলে আপাতত আমরা যেটা দেখলাম, সোর্স থেকে আলো বের হচ্ছে, শূন্য মাধ্যম ধরে নিয়েছিলাম শুরুতে, যে শূন্য মাধ্যম ধরলাম। এখন কি হলো? শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ একটা ফিক্সড আছে, কিন্তু অন্য মাধ্যমে গেলে কি হচ্ছে? আলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা ধরো লাইটের পথে একটা অন্য মাধ্যম চলে আসছে, এরকম চিন্তা করলাম। কি চিন্তা করলাম? ধরো এটা হচ্ছে মাধ্যম 1, এবং এটা হচ্ছে মাধ্যম 2। এক্সাম্পল কি হতে পারে? মনে করো পুকুরের পানি এটা,
এটা মনে করো পুকুরের পানি। সো নিচে পানি আছে, উপরে কি বায়ুমণ্ডল আছে, সো মাধ্যমটা আলাদা হলো। এখন কি হচ্ছে, এখন লাইট কি করবে, লাইট চারিদিক থেকে যে কোনো একটা সোর্স থেকে, ধরো যে কোনো একটা সোর্স থেকে একটা আলোক রশ্মি আমরা চিন্তা করছি, এখানে কিন্তু অজস্র আলোক রশ্মি আসবে, কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, অজস্র আলোক রশ্মি আসবে, আমরা একটা আলোক রশ্মি নিয়ে স্টাডি করব, কারণ একটা নিয়ে স্টাডি করলে বাকিগুলো বোঝা সম্ভব। তাহলে একটা আলোক রশ্মি কি হচ্ছে, এখানে মনে করো এসে পড়তেছে, তখন এখানে কিছু টার্মিনোলজি আছে, হ্যাঁ। এই যে আলোক রশ্মিটা এসে পড়লো, এটাকে আমরা এ বললাম, এটাকে আমরা ও বললাম, ঠিক আছে, এই বিন্দুটাকে। এই এ ও হচ্ছে আপতিত রশ্মি। হোপফুলি 9-10 তোমাদের এটা ছিল, তাই না, মোটামুটি আপতিত রশ্মি, যে রশ্মিটা আসে আপতিত হয় সেটা হচ্ছে আপতিত রশ্মি। এখন এই মাধ্যমে আলোর বেগ যেটা, এই মাধ্যমে আলোর বেগ ধরলাম c1, এই মাধ্যমে আলোর বেগ আলাদা c2, মাধ্যম চেঞ্জ হলে কি হয়, আলোর বেগ চেঞ্জ হয়ে যায়। এখন খেয়াল করো, আলোর বেগ যখন চেঞ্জ হবে, আলোর বেগ যখন চেঞ্জ হবে, তখন আলোর একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটা আমরা ফার্মাটের নীতিতে পড়বো, এখনো পড়ি নাই। ফার্মাটের নীতি অনুযায়ী আলো সবসময় শর্টেস্ট পসিবল পাথে যাবে, আলো সবসময় শর্টেস্ট পসিবল পাথে যাবে, যেন তার সময় কম লাগে, যেন তার সময় কম লাগে। খেয়াল করে দেখো, আমাদের মানে একটা ইকুয়েশন আছে না, টাইমের ইকুয়েশন কি ভাই, টাইম ইকুয়াল টু, আচ্ছা এটাকে আমি এক কাজ করি, এটাকে একটু নিচে লিখি, ঠিক আছে, এখানে রাখি। টাইমের ইকুয়েশন কি ভাই, টাইম ইকুয়াল টু এস বাই ভি, সরণ বাই বেগ। ভি এর বদলে এখানে সি লিখলাম, ঠিক আছে। কতটুকু টাইম লাগে আলোর এখান থেকে এখানে পড়তে, তারপরে আবার এর মধ্যে দিয়ে তো যাইতে একটা টাইম লাগবে। সো খেয়াল করে দেখো, মিনিমাম টাইমে সেটা যাইতে চাইবে, আলো মিনিমাম টাইমে যাইতে চায়। সো মিনিমাম টাইমে যদি যাইতে চায়, খেয়াল করে দেখো সি কিন্তু চেঞ্জ হচ্ছে, সি চেঞ্জ হচ্ছে। সি এখন কিভাবে চেঞ্জ হয়, আমি যদি একটু স্পয়লার দিয়ে দিই আর কি, যে সি কিভাবে চেঞ্জ হয়। সি আসলে অন্য মাধ্যমে, অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ কখনোই শূন্য মাধ্যমে আলোর বেগকে অতিক্রম করতে পারবে না। আবারও বলছি, অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ কখনোই শূন্য মাধ্যমে আলোর বেগকে অতিক্রম করতে পারবে না, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হয়। সো আমরা যদি কথার কথা ধরে নিই, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা বায়ু মাধ্যম, ঠিক আছে, আর কথার কথা ধরে নিলাম এটা পানি মাধ্যম, তাহলে পানি মাধ্যমে আলোর বেগ অবশ্যই কি হবে, কম হবে, বায়ু মাধ্যমের তুলনায় পানি মাধ্যমে আলোর বেগ কম হবে। সেটা চেঞ্জ হয়ে কি হলো ভাই, এটা কিন্তু কমে গেছে, ঠিক আছে। কমে গেছে। সো এই টাইমটাকে ঠিক রাখার জন্য, টাইম এখানে আমার তোমার কম লাগবে, টাইম এখানে কম লাগবে, কম করতে হবে। সো টাইমটাকে ঠিক রাখার জন্য, কথা বুঝো, টাইমটাকে ঠিক রাখার জন্য এখানে যেটা হবে, এইটাও কমায় দিতে হবে, এইটাকেও কমায় দিতে হবে। এইটা বাড়াই দিলে, যেহেতু বেগ নিজেই কমে গেছে, এটা তো মানে এটা কমে গেলে কি হবে, এইটা বাড়ার একটা চান্স পেয়ে যাবে, একটা সুযোগ থাকলো, বা একটা মানে আশঙ্কা তৈরি হলো যে বেগ কমে গেছে ভাই, তাহলে তো টাইম বেশি লাগবে না, টাইম আবার কমাইতে হবে। তখন কি করবে আলো, আলো ফার্মাটের নীতি অনুযায়ী তখন সর্বনিম্ন দূরত্ব পথে দূরত্বটা কমাই দিবে, যেন টাইমটা আসলেই কমে যায়। সো খেয়াল করে দেখো, নর্মালি তুমি যদি চিন্তা করতা, ধরো যে তুমি সায়েন্সের স্টুডেন্ট না, তুমি চিন্তা করবা কি, যে আচ্ছা লাইট তো এদিকে আসার কথা, তাহলে লাইট হয়তো এদিকেই যাবে, লাইট হয়তো এই দিকে চলে যাবে, ঠিক আছে। তোমার চিন্তা হচ্ছে এটা, তুমি সায়েন্সের স্টুডেন্ট নাকি, যে তুমি তো সায়েন্সের স্টুডেন্ট ভাই, তুমি জানো ফার্মাটের নীতি না, আমার একটা নীতি আছে, এটা পড়ি নাই, পড়বো, প্যারা নাই, হ্যাঁ। এই নীতি অনুযায়ী কি বলে, এই নীতি অনুযায়ী বলে যে ভাই আলো সবসময় শর্টেস্ট পসিবল পাথে যাইতে চাইবে। সো এই দিকে গেলে যে পরিমাণে যতটুকু দৈর্ঘ্য লাগতো, খেয়াল করে দেখো, আমরা যদি একই পরিমাণে দৈর্ঘ্য ধরে নাও, আমরা এইটুকুকে একটা দৈর্ঘ্য বলছি, ঠিক আছে, একই পরিমাণ যাওয়ার জন্য, এই স্তরে আসার জন্য, এই নির্দিষ্ট স্তরে আসার জন্য এতটুকু দৈর্ঘ্য,
ভার্সেস যদি আমরা এতটুকু দৈর্ঘ্যের কথা চিন্তা করি, এতটুকু দৈর্ঘ্য, খেয়াল করো, তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারছো ও বি বিন্দু, ও দাঁড়াও এটা লিখি অন্য কালারে, ও বি এর দূরত্বটা কি হলো, ও সি এর দূরত্বের চেয়ে কম হলো। রাইট? খেয়াল করে দেখো না, এটার দৈর্ঘ্য অবশ্যই এটার চেয়ে কম, তো এটা তো এটার চাইতে এটা একটু অবশ্যই বেশি, তাহলে আলো দূরত্ব কমাবে, অতিক্রান্ত দূরত্বটা কমাই দিবে, এই কারণে কি হবে, আলো বেঁকে যাবে, এই কারণে আলো বেঁকে যাবে। সো খেয়াল করে দেখো, এই যে ব্যাপারটা ঘটলো আলোর ক্ষেত্রে, এইটাকেই বলা হয় হচ্ছে, উপরে লেখো, আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন। ঠিক আছে, রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন অফ লাইট। এন্ড কথা হচ্ছে, প্রতিসরণ কি শুধুমাত্র আলোর ক্ষেত্রে সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে সম্ভব না? অবশ্যই সম্ভব, শব্দের ক্ষেত্রেও প্রতিসরণ সম্ভব। কিরকম খেয়াল করলে দেখবা, মনে করো এই যে আমাদের প্রত্যেকের বাসার ইয়েতে তোমার হচ্ছে দরজার নিচে কিন্তু একটু হলো ফাঁকা জায়গা রাখা হয়, তাই না, যাতে ঘরটা বদ্ধ না হয়ে যায়। তো দরজার নিচে একটু ফাঁকা জায়গা থাকে। এখন বাইরে থেকে কেউ যদি চিল্লাচিল্লি করে, লাইক হচ্ছে শাউট করে, তখন ওই দরজার নিচের ফাঁকা জায়গা দিয়ে শব্দ কিন্তু চলে আসে, শব্দ তরঙ্গ। বুঝছো, এটা একটা উদাহরণ দিলাম। সো শব্দেরও প্রতিসরণ সম্ভব হয়, যে কোনো তরঙ্গেরই প্রতিসরণ, মানে যে কোনো বলছি না, মানে অনেক তরঙ্গেরই প্রতিসরণ সম্ভব। আলো তার মধ্যে একটা, বেঁকে যাচ্ছে। এখন কোথায় গিয়ে বেঁকছে, এটা তো গেলে হচ্ছে লাইক কি বলে, যে এটা বুঝলাম যে ঠিক আছে আলো এখানে আসলো, তারপর এখানে চলে আসলো, একটু লজিক দিয়ে বুঝলাম। এখন কথা হচ্ছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে সংজ্ঞায়িত করতে হবে, ঠিক আছে, বা ঠিকঠাক লজিকটা ঠিকঠাক লিখতে হবে। তাহলে ও বিন্দু যেটা, খেয়াল করো, ও হচ্ছে আপতন বিন্দু, আপতন বিন্দু, ঠিক আছে। ওবি যেটা, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি বা প্রতিসরিত বা প্রতিসৃত, একই জিনিস, প্রতিসৃত রশ্মি, প্রতিসরিত হচ্ছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে বায়ু মাধ্যম, এই যে পানি মাধ্যম, এই যে রেখাটা, যেটা হতে পারে তোমার হচ্ছে এই পুকুরের বা হ্রদের কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে উপরের লেয়ার আর কি, উপরের লেয়ার বরাবর যদি আমরা একটা সরল রেখা আঁকি, এইটাকে বলা যাবে হচ্ছে বিভেদ তল। কি তল? বিভেদ তল। বিভেদ তল, বিভেদ মানে কি, দুইটার মধ্যে বিভেদ থাকে না, আমরা একটা কথা বলি না যে আমার এবং ওর মতামতের মধ্যে একটা ভেদাভেদ বা বিভেদ আছে, বা আমার আর এবং ওর মধ্যে একটা বিভেদ আছে, ডিফারেন্স আর কি। সো এই মাধ্যম এবং এই মাধ্যমকে এই তলটা আলাদা করেছে, দ্যাটস ওয়াই বলা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে। তারপরে আপতিত রশ্মি, খেয়াল করো, এটা আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং বিভেদ তল, এই কথাগুলো খেয়াল হলো না। এখন একটা সহজ একটা জিনিস আঁকাই, ধরে নাও আমরা একটা তল আঁকাচ্ছি, ঠিক আছে, এইভাবে আমরা একটা তল আঁকাই, জাস্ট একটা তল, যেটা হতে পারে তোমার টেবিলের তল, ঠিক আছে, বা খাতার তল, বা যাই বল, একটা তল, এটা একটা কি তল। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো আমার কথাটা, মনে করে নাও এই বিভেদ তলটা আসলে এই জায়গায় আছে, এইভাবে আঁকাই, এইটা ধরে নাও বিভেদ তল, ঠিক আছে। এই তলের উপর তুমি আঁকাইতে পারছো বা চিন্তা করতে পারছো, বিভেদ তল। এখন আপতিত রশ্মি, এইটা এ ও, প্রতিসরিত রশ্মি বা প্রতিসৃত রশ্মি যাই বলো, এইটা ও বি। ঠিক আছে, আবার খেয়াল করে দেখো, আপতন বিন্দুতে তুমি বিভেদ তলের উপর একটা অভিলম্ব আঁকাইতে পারো। কি করতে পারো? আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে একটা অভিলম্ব আঁকাচ্ছ, ঠিক আছে। সো অভিলম্বটা এখানেও আঁকাইতে পারো তুমি।
আমি একটু বেশি আঁকাই ফেলছি, তাই না? এদিকে আঁকাই ফেলছি, এটাকে দাঁড়াও ঠিক করি। এটা অবশ্যই এত এদিকে আসবে না, মোটামুটি 3D তো। আচ্ছা দাঁড়াও, একটু ঠিক করি, সুন্দর করি। মানে এটা 3D-তে আঁকাচ্ছে আর কি, কারণ আছে, কারণ এখানে প্রতিসরণের প্রথম সূত্র আসবে, এটাকে একটু বাঁকা করে আঁকানো লাগবে, নাহলে দেখতে অড লাগতেছে। ঠিক করি, হ্যাঁ দাঁড়াও, সময় দাও। এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। হ্যাঁ, সো এইটা গেল কি, একটা গেল হচ্ছে অভিলম্ব, তাই না? অভিলম্ব, অভিলম্ব। সো দেখো এখানে একটা কথা বলতে পারি, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি বিভেদ তল ও তার উপর অঙ্কিত লম্ব, মানে কি অভিলম্ব। খেয়াল করে দেখো, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, বিভেদ তল এবং তার উপর অঙ্কিত এই যে লম্ব, অভিলম্ব, তারা কি ভাই? তাদেরকে আসলে একই সমতলে চিন্তা করতে হবে। তারা একই সমতলে আছে, একই সমতলে থাকতে হবে, তারা এমন হবে না। খেয়াল করো, এটা তো দেখে বোঝা গেল। অন্য সমতলে থাকলে কি হইতো বা ব্যাপারটা কিরকম হইতো, এটা আমরা একটু দেখবো, বা ব্যাপারটা হয় কি না, মানে কি হইতো, এটা হচ্ছে বড় ফ্যাক্টর, হচ্ছে হয় কি না। একই একটা তলে আছে, ঠিক আছে, একটা তলের উপরে তাকে চিন্তা করা যাচ্ছে, মানে একটা স্লাইসের মধ্যে সবাই আছে। তুমি যদি এখন ভিন্ন ভিন্ন তলের কথা চিন্তা করতে, লেটস সে তুমি চিন্তা করলে হচ্ছে এভাবে যে ওকে, আমি চিন্তা করছি যে এইটা সেই তল, এই তলের উপরে, এই তলের উপরে অবিলম্ব তো বিভেদ তল তো এটা। তুমি চিন্তা করলে হচ্ছে লাইট আসছে মনে করো এই দিক দিয়ে, অন্য একটা তল দিয়ে আসছে লাইট, ঠিক আছে, অন্য তল, অন্য তলের অংশ লাইট দিয়ে আসার পরে তুমি চিন্তা করলা যে এই তল দিয়ে চলে যাবে কিনা, এই তল। অ্যান্সার ইজ নো, এটা সম্ভব না। হ্যাঁ, এখানে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি বা প্রতিসরিত রশ্মি একই জিনিস। হ্যাঁ, এক এক বইয়ে প্রতিসৃত, এক এক বইয়ে প্রতিসরিত, সেম জিনিস। এই দুইটা রশ্মি ভাই ভিন্ন তলা হয়ে গেছে, তাই না? ভিন্ন তলা হয়ে গেল না, এটা সম্ভব না। দিস ইজ কেস জন্ডিস, দিস ইজ ইম্পসিবল। ভিন্ন তল, তাই একই তলে থাকতে হবে, ভিন্ন তলে হলে এটা ইম্পসিবল হয়ে যাবে। সো এটা গেল আপতিত রশ্মি এবং প্রতিশ্রুতি রশ্মি, এবং তাদের মধ্যে একই তলের যে কানেকশন আমি সেটা বললাম আপাতত। এই যে ব্যাপারটা আছে বা থাকবে, হ্যাঁ থাকবে যদি বলি, এই সহজ ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র, ফার্স্ট ল। সহজ জিনিস না, এটাকেই প্রতিসরণের প্রথম সূত্র বলা হয়, ফার্স্ট ল। এবং এখান থেকে আসলে গুণগত বৈশিষ্ট্য প্রকাশ পায়, এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল কোনো বৈশিষ্ট্য তুমি প্রকাশ করতে পারছো না। এখন আমাদের একটু ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা দরকার। সো এটার জন্য আমি একটা কাজ করি, এটা একটা কপি করি, কপি করে এটা আমি নিয়ে যাই। লেখো, তাহলে আমি এগুলো একটু সরাই। হ্যাঁ, খেয়াল করে দেখো, এগুলো সরালাম,
এখানে দেখো আরো কয়েকটা জিনিস লেখা যায়। এই যে এই কোণটা অবিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণ, এটাকে বলা হয় আপাতন কোণ বা আপতন কোণ। আপাতন নাকি আপতন? আপাতনই বললাম, হ্যাঁ। এবং প্রতিসৃত রশ্মির সাথে অবিলম্বের যে কোণ, এটাকে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। আপাতন কোণ মানে হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, বুঝছো? এই কারণে আই দ্বারা প্রকাশ করা হয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এটা হচ্ছে প্রতিসরণ কোণ বা প্রতিসরণই বলে আর কি, এটাতে প্রতিসৃত বলে না নর্মালি। রিফ্র্যাকশন অ্যাঙ্গেল আর, এই কারণে আই এবং আর দ্বারা প্রকাশ করা হয়। আই এবং আর এই কারণে আসছে। এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে আপতন কোণের আচ্ছা আমি একটু এইভাবে বলি, আচ্ছা বলে ফেলি আর কি, এটা তোমরা পড়ছো আর কি, সরাসরি বলি, চলো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, তোমরা অলরেডি অনেক কিছু জানো। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত, এখানে অবশ্যই একটা ব্যাপার আছে, নির্দিষ্ট মাধ্যমে বলতে হবে, ঠিক আছে? দুইটা নির্দিষ্ট মাধ্যমের জন্য এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য। আমি লিখে দিচ্ছি পরে। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা অনুপাত, একটা ধ্রুব সংখ্যা আসবে। এটাকে বলা হয় হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আবারও বলছি, দেখো এটা শর্ত কি? শর্ত দুইটা। একটা হচ্ছে নির্দিষ্ট বর্ণের লাইটের জন্য, নির্দিষ্ট বর্ণের লাইট, এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হবে হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, মানে প্রথমটা কোনটা? যেখান থেকে লাইট আসতেছে। দ্বিতীয়টা কোনটা? যেখানে লাইট ঢুকতেছে, যেখান থেকে লাইট আসে, যেখানে লাইট ঢুকে, ঠিক আছে? এবং এটাকে তুমি আরেকভাবে বলতে পারো, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলা হয় এইভাবে। কার সাপেক্ষে কার? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় প্রতিসরণাঙ্ক। তাহলে প্রথমটার সাপেক্ষে, ঠিক আছে, প্রথমটার সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটাই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, বা এটা হচ্ছে স্নেলের সূত্র। স্নেল মনে হয় ডাচ বিজ্ঞানী ছিল আর কি, মনে হয়, দেখতে হবে আর কি, স্নেলস ল। কিন্তু এইটা আমরা এইভাবে মনে রাখবো না, এটা 9-10 এইভাবে মনে রাখছো না তোমরা, কষ্ট হইলে হয়েছে, না হইলে নাই। কিন্তু যাই হোক, এটাকে আমরা একটু ইজি করে মনে রাখবো। মানে আমাদের অনেক ম্যাথ আছে যেগুলাতে এই স্নেলের ল অনেক বেশি ইউজ করতে হবে। সো এগুলা ইউজ করার সময় আমরা যদি একটু ইজি করে মনে রাখি, ফটাফট লিখতে পারবো। ইজির ব্যাপারটা কি? তুমি দেখো, তুমি পরের লাইনে এটাকে কি লিখতে পারো? পরের লাইনে লিখতে পারো হচ্ছে μ1 ইন্টু প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু সাইন অফ আই ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু সাইন অফ আর। এখন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে কি বোঝায় আরো ডিটেলস আমরা পড়তেছি, প্যারা নাই, অলরেডি যা পড়ে আসছো এটাকে একটু দেখি দাও। খেয়াল করো, প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাইন অফ আই, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাইন অফ আর। এইটাকে আমরা মনে রাখবো। এখন কথা হচ্ছে, বলতে পারো আচ্ছা এইটা মনে রাখা যায়, এটাও তো মনে রাখা, তাই না? বলতেই তো পারো, পরের লাইন দেখেছে একই তো, কি হইলো, কি চেঞ্জ হইলো? এখানে একটা ফর্ম আসছে, এই ফর্মটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খেয়াল করবা, আমরা 1 নাম্বার মাধ্যম নিয়ে যখন কথা বলবো, বলছি,
তখন 1 নাম্বার মাধ্যমে যে অ্যাঙ্গেলটা আছে অবিলম্বের সাথে তার সাইনের অনুপাত নিতে হচ্ছে। আইর নাকি আর এই কথাগুলো ভুলে যাও, কোনটা আই কোনটা আর এটা ভুলেই যাও। তুমি কি মনে রাখবা, 1 নাম্বারে তুমি যখন দেখতেছো, 1 নাম্বার কোথায় ভাই, 1 নাম্বার এখানে, 1 নাম্বার প্রতিসরণাঙ্ক আমরা μ1 ধরছি তাই না, 2 নাম্বার প্রতিসরণাঙ্ক আমরা μ2 ধরতেছি। 1 নাম্বার মাধ্যমে যদি প্রতিসরণাঙ্ক দেখো তখন তোমাকে কি দেখতে হবে, তখন তোমাকে 1 নাম্বার মাধ্যমে যে অ্যাঙ্গেলটা আছে সেটার সাইন অনুপাত গুণ দিতে হবে, এটার সাথে সাইন অফ আই গুণ হবে, মাধ্যম ইন্টু কি হবে, মাধ্যম ইন্টু মাধ্যমের কোণের সাইন, অন্য কালার, মাধ্যমের কোণের সাইন। ইকুয়াল টু যে কোনো একটা মাধ্যমে ইন্টু মাধ্যমের কোণের সাইন অনুপাত ইন্টু ইকুয়াল টু কি হচ্ছে, দ্বিতীয় মাধ্যমের জন্য দ্বিতীয় মাধ্যমে μ2 এবং এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে μ2, এই মাধ্যমে কত অ্যাঙ্গেল আছে, আর অ্যাঙ্গেল আছে, এই মাধ্যমে কোন অ্যাঙ্গেল আছে, আর অ্যাঙ্গেল আছে, দ্যাটস ওয়াই এখানে কি হবে, এখানে সাইন অফ আর বসবে। সো প্রতিসরণাঙ্কের সাথে সেই মাধ্যমের সাইনের অনুপাত। সহজ জিনিস কিন্তু, অথচ এই জিনিসটা দেখবা তোমাকে অনেক জায়গা থেকে বাঁচায় দিবে, অনেক বড় বড় ম্যাথে তোমাকে বিশাল একটা হেল্প করবে, আমরা দেখবো এক এক করে, ঠিক আছে। এটা যদি মনে রাখতে পারো, বা এটাই মনে রাখবো আমরা এটাই প্র্যাকটিস করব, এইভাবেই প্র্যাকটিস করব, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। তাহলে সাইন মাধ্যম ইন্টু মাধ্যমের কোণের সাইনের অনুপাত ইকুয়াল টু হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবক কেন, কারণ এটার সাথে এটা গুণ দিয়ে যদি যা পাওয়া যাচ্ছে এটার সাথে এটা গুণ দিয়ে তাই পাওয়া যাচ্ছে, তাই ধ্রুবক। এইটাকে বলা হয় হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ, স্নেলের সূত্রের সাধারণ রূপ। ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা আপাতত যেটুকু পড়েছি ভাই এইটুকু নিয়ে 2-1টা ম্যাথ একটু করি, নাহলে আবার বোরিং লাগবে যে অনেকক্ষণ ধরে খালি থিওরি পড়তেছে। আমরা এই থিওরি শেষ হয় না, আরো অনেক কিছু আছে, আরো অনেক শাখা পোশাখা, আরো অনেক ডালপালা আছে, আমরা জাস্ট কাণ্ডটা দেখলাম আর কি। একটা গাছের মতো করে যদি চিন্তা করো, তুমি জাস্ট কাণ্ডটা দেখলা, এখন এখান থেকে শাখা পোশাখা ডালপালা বের হবে প্রতিসরণের জন্য, ঠিক আছে। সো 1 নাম্বার ম্যাথটা খুবই সোজা, এগুলা 9-10-এ করছো, ফটাফট করা লাগবে। চলো তোলো। ও আচ্ছা, সরি, চলো। হ্যাঁ, এখানে অনেক গরম, ইউরোপে তাপদাহ চলতেছে, মানে একটু আনলাকি আর কি বলতে গেলে, নর্মাল এত গরম হয় না, এবার ধরা যায় অতিরিক্ত গরম পড়ে গেছে। আচ্ছা, একটি আলোকরশ্মি কাছ থেকে বায়ুতে প্রবেশ করছে, কাছ থেকে বায়ু, হ্যাঁ। সো বায়ু এবং কাচ এগুলা তোলা মানে চিত্র ইম্পর্টেন্ট না, ঠিক আছে। কয়েকদিন পরে যখন অনেক ম্যাথ করবা তখন এগুলো অটোমেটিক্যালি পারবা, চিত্র আঁকানো তখন ফ্যাক্টর না। বায়ু থেকে কই থেকে কই, কাছ থেকে বায়ু, এটা খুব ইম্পর্টেন্ট, বায়ু থেকে কাছ না কিন্তু, কাছ থেকে বায়ু। সো আলোকরশ্মি কাছ থেকে বায়ুতে প্রবেশ করছে, সো কাছ থেকে আলোকরশ্মি বায়ুতে যাচ্ছে, ঠিক আছে। সো কাঁচ থেকে বায়ুতে যাবে, সো বায়ুতে নর্মালি এরকম যাওয়ার কথা, কিন্তু কি হবে, অবশ্যই সেটা বিচ্যুত হয়ে যাবে, মানে প্রতিসরিত হয়ে যাবে, সেটা আসলে একই ইয়েতে যাবে না, তাই না, একটু বিচ্যুতি ঘটবে আর কি।
সো খেয়াল করে দেখো, এখানে এই কোণটাকে, হ্যাঁ, আপতন কোণ মানে কি, যেখান থেকে যাচ্ছে সেটাই তো আপতন কোণ হয়, রাইট? তাহলে এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, এই যে আপতন কোণ। আচ্ছা, এইভাবে লিখি আর কি, শুধু আই লিখলাম, গিভেন আই ইকুয়াল টু 30। কাচের প্রতিসরণাঙ্ক, এই যে মিউ অফ কাচ বলা আছে, মিউ অফ কাচ কত, 1.5 বা 3/2 আর কি, ঠিক আছে, 1.5। খেয়াল করবা, কাচের এই প্রতিসরণাঙ্ক তোমাকে একরকম একটু মুখস্থই রাখতে হবে। কাচ এত বেশি ইউজ হয় চ্যাপ্টারের মধ্যে যে অনেক সময় এটা দেওয়াই থাকবে না, কাচের প্রতিসরণাঙ্ক কত, অনেক সময় দিবে না, পরীক্ষার মধ্যে দেয় না। উদাহরণ দিবে, বইয়ের উদাহরণে, পরীক্ষার মধ্যে অনেক সময় দেয় না, কারণ এটা মুখস্থ মানে হয়ে যাবে আর কি। কাচের প্রতিসরণাঙ্ক হলে বায়ুতে প্রতিসরণ কোণ কত হবে, বায়ুতে আর এর ভ্যালু কত হবে আমরা জানি না, আর কত হবে, এদিকে হবে নাকি, মানে এইদিকে আসবে নাকি এদিকে আসবে আমরা জানি না, দেখা যাক কি হয়। তাহলে আর কত এটা বের করতে হবে, ঠিক আছে। আর বায়ুর প্রতিসরণাঙ্ক কত এটা তো দেওয়া নাই, কিন্তু বায়ুর প্রতিসরণাঙ্ক যে 1, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। বায়ু বা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, এবং এটাকে 1 ধরেই বাদ বাকিগুলোর প্রতিসরণাঙ্ক বের করা হয়, এক একক ধরা হয়। বায়ুর বা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 ধরা হয়। তাহলে স্নেলের লটা যদি তুমি লেখো নর্মাল রূপটাতে, ঠিক আছে, যেটা পড়ে আসছে ওইটা না, সাইন আই বাই সাইন আর, ওইভাবে না, নর্মালি লিখবো। তাহলে তুমি কি লিখতে পারবা, এই মাধ্যম যদি তুমি ধরো, তাহলে মিউ অফ কাচ ইন্টু এই মাধ্যমে যে অ্যাঙ্গেলটা আছে সেটার সাইন অনুপাত। এই মাধ্যমে কোন অ্যাঙ্গেলটা আছে, এই মাধ্যমে আছে আই অ্যাঙ্গেলটা, তাহলে লেখো সাইন অফ আই ইকুয়াল টু এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ অফ বায়ু ইন্টু এই মাধ্যমের সাইনের অনুপাত, এই মাধ্যমে কোণের সাইনের, এই মাধ্যমে কোনটা আর। তাহলে মিউ অফ কাচ 1.5 ইন্টু সাইন কত কোণ আই, 30 ডিগ্রি, তাই না। মিউ অফ বায়ু হচ্ছে 1 সাইন অফ আর। তা দেখো সব দেওয়া আছে এখানে, তুমি আর এর ভ্যালু বের হবে। তাহলে আর ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা তো 1, 1.5 ইন্টু সাইন 30। ক্যালকুলেটর অবশ্যই ডিগ্রিতে রাখবা, চলে আসবে। সো খেয়াল করে দেখো, এইটা যেটা আপতন কোণ যেটা ছিল 30 ডিগ্রি, তার তুলনায় কি হয়েছে, তার তুলনায় এইটা আসলে একটু বেশি, তাই না। সো এই কোণটা 30, খেয়াল করে দেখো, এই কোণটা 30, কিন্তু যেটা বের হচ্ছে সেটা কিন্তু এইটা, ঠিক আছে। সো এই কোণটা হচ্ছে 48.59। এটা আঁকানো লাগবে না পরীক্ষার হলে, পরীক্ষার হলে এইটুকুই এনাফ, বোঝানোর জন্য করছি। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, যখন কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়া হচ্ছে, কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, তখন আলোক রশ্মি এই তোমার হচ্ছে যে অ্যাঙ্গেলে যাওয়ার কথা ছিল সেখান থেকে আরো দূরে সরে যাচ্ছে, বা অন্য কথায় এই বিভেদ তলের উপর যে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, রাইট, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। সো এখানে একটা কথা লেখো, যদিও তোমরা পারো আমি জানি, তবুও লিখবা, ঠিক আছে, একটু লিখবা। লেখো যে দুইটা জিনিস, দুই রকমের মাধ্যমের কথা আমরা চিন্তা করব। একটা হচ্ছে ঘন মাধ্যম, এভাবে লেখো, একটা হচ্ছে হালকা মাধ্যম, একটা হচ্ছে ঘন মাধ্যম, এইভাবে একটা কেস, এবং আরেকটা কেস এভাবে চিন্তা করব, উপরে হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। আপাতত কিছু কথা বলি, তারপরে এখানে আরো ডিটেলস কয়েকটা কথা বলবো। হ্যাঁ, দেখো, সো হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে গিয়ে লাইট পড়বে, হালকা থেকে যখন ঘন, হালকা থেকে যখন ঘনতে যাচ্ছে, ঠিক আছে, এটা একটু বাঁকা হইলো নাকি, তো যাই হোক মোটামুটি বোঝা যাচ্ছে। হালকা থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে,
তখন আলোক রশ্মি যেটা হবে, আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। হালকা থেকে ঘনতে গেলে আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যাবে। এইখানে কি হবে, আই এর ভ্যালু আর এর ভ্যালুর চেয়ে, ভুল বললাম, আই এর ভ্যালু আর এর ভ্যালুর চেয়ে বেশি হবে, বা সাইন অফ আই আসলে সাইন অফ আর এর চেয়ে বেশি হবে, রাইট? আর এখানে কি হবে, এখানে উল্টাটা হবে, যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যেতে থাকবে। অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে কি হলো, এই জায়গায় যে আই যেটা এবং যে আর, আরটা এখানে আগে, এর মধ্যে কি সম্পর্ক, আই এর ভ্যালু লেস দেন আর, বা সাইন অফ আই লেস দেন সাইন অফ আর। অথচ দেখো এখানে কিন্তু একটা ইকুয়েশন কিন্তু আছে। কি ইকুয়েশন? এটার যে প্রতিসরণাঙ্ক মিউ অফ হালকা ধরলাম, এটার প্রতিসরণাঙ্ক মিউ অফ ঘন, মিউ অফ হালকা এখানে লিখি, যেহেতু মিউ অফ হালকা ইন্টু হালকা মাধ্যমে সাইন অফ আই ইকুয়াল টু মিউ অফ ঘন ইন্টু হালকা ঘন মাধ্যমে সাইন অফ আর, তাই না? তার মধ্যে তুমি খেয়াল করে দেখো এই ইকুয়েশন তো স্ট্যান্ড করছে, কেন? এটা স্নেলের সেকেন্ড ল, অবশ্যই থাকবে, ঠিক আছে? এই ইকুয়েশন তো স্ট্যান্ড করছে। তাহলে তুমি খেয়াল করে দেখো এই ইকুয়েশনে সাইন অফ আই আবার সাইন অফ আর এর চেয়ে বড়, মানে বাম পক্ষে এমন একটা জিনিস আছে যেটা এটা হচ্ছে কি বড়। তাহলে অবশ্যই মিউ অফ হালকা লেস দেন মিউ অফ ঘন, বুঝছো? তাহলে ঘনটার তুলনায় মিউয়ের ঘনর মিউয়ের তুলনায় হালকার মিউটা ছোট। এইখানে দেখি তো কিরকম কি পাওয়া যায়। যেহেতু সাইন অফ আই সাইন অফ আর, তাহলে মিউ অফ ঘন এটা, তাই না? মিউ অফ ঘন ইন্টু সাইন অফ আই লেস দেন মিউ অফ হালকা, না ইকুয়াল টু মিউ অফ হালকা, হালকা মাধ্যমে ইন্টু সাইনের অনুপাত, সাইন কোণের সাইন অনুপাত। যেহেতু এখানে কি হয়েছে, এইটা বাম পাশের এইটা ডান পাশের এটা হচ্ছে ছোট, তার মানে ইকুয়েশনটাকে ঠিক রাখার জন্য মিউ অফ ঘনটা হালকার চেয়ে বেশি হবে। তাহলে কি বুঝলা আসলে ঘন হালকা বলতে কি বোঝায়? আসলে ঘন হালকা বলতে বোঝায় যে কার প্রতিসরণাঙ্ক কম বা বেশি। এইটা নর্মাল একটা মাধ্যমের যে ঘনত্ব আমরা বুঝি না, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব পড়ে আসছি না, এরকম আমরা অনেক কিছুর ঘনত্ব পড়ি, ওইটার সাথে আলাদা কিন্তু ওইটা, এবং আলোকীয় ঘনত্ব আলাদা। এটা কিন্তু আলোকীয় ঘনত্ব, এটা আলোকীয়ভাবে ঘন, এটা আলোকীয়ভাবে হালকা। কেন ঘন হালকা? কারণ এটার মিউয়ের ভ্যালু বেশি, এটার মিউয়ের ভ্যালু কম। এটা ঘন কেন? কারণ এটার মিউয়ের ভ্যালু বেশি, এটার মিউয়ের ভ্যালু কম। সো যার মিউয়ের ভ্যালু বেশি, একটা কথা লেখো, যার মিউয়ের ভ্যালু বেশি সেটি আলোকীয় ঘন, ঠিক আছে? সো আলোকীয় ঘন হালকা কিন্তু নর্মাল আমরা বস্তুর যে ঘন হালকা তার চেয়ে কম। হ্যাঁ, আমি এখানে একটা ডেটা লিখে দিই বই থেকে, দাঁড়াও, ডেটা দিয়ে এটা বোঝাই বা দেখাই আর কি, রিয়েল লাইফ ডেটা তুলে রাখছিলাম তোমাদের জন্য। হ্যাঁ, যেরকম পানির ঘনত্ব লেখো, পানির ঘনত্ব এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এটা তো আমরা জানি। তারপিন তেলের ঘনত্ব এটা হচ্ছে
870 কেজি পার মিটার কিউব। তাহলে 1000 তুলনায় তো 870 ছোট। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো রো অফ পানি, পানি বস্তুগতভাবে এই তারপিন তেলের চেয়ে বেশি ঘন। কিন্তু কিন্তু মজার বিষয় হচ্ছে, হ্যাঁ এটা দেখে লিখতে হবে, আমার মুখস্থ নাই আর কি। হ্যাঁ, পানির প্রতিসরণাঙ্ক 1.33, তারপিন তেলের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.47। হ্যাঁ 1.47। তাহলে কি বুঝলা? তাহলে আলোকীয় ঘন কে হলো? আলোকীয়ভাবে ঘন কে হলো? দেখো এটা বস্তুগতভাবে বেশি ঘন হচ্ছে পানি, কিন্তু আলোকীয়ভাবে যার মিউ বেশি সে বেশি ঘন। তো অবশ্যই আলোকীয়ভাবে আলোকীয় ঘনত্বের ইয়েতে তারপিন তেল বেশি ঘন। ঠিক আছে? সো কখনো যদি পানি থেকে তারপিন তেলে বা তারপিন তেল থেকে পানিতে যায়, তখন কম্বিনেশনে কি চিন্তা করতে হবে? তারপিন তেলটা ঘন, পানি হচ্ছে হালকা আলোর জন্য। আর এই ঘন হালকার উপর বেস করে কি হয়? এই ঘন হালকার উপর বেস করে কি হয় সেটা হচ্ছে আলোর বেগের পরিবর্তন হয়। লেখো, আলোর বেগ আলোকীয় ঘন মাধ্যমে কম, আর আলোর বেগ আলোকীয় হালকা মাধ্যমে বেশি। বুঝছ? আলোর বেগ কোথায় কম? যেখানে আলোকীয়ভাবে ঘন মাধ্যম সেটাতে আলোর বেগ কম, আর আলোর বেগ আলোকীয়ভাবে হালকা মাধ্যমে কি বেশি। তো এইখানে দেখো, তাহলে আমরা বলতে পারি আলোকীয় ঘন মাধ্যমে কি বেশি? মিউ বেশি, সেখানে আলোর বেগ কি কম। ঠিক আছে? আলোকীয় হালকা মাধ্যমে মিউ কম, সেখানে আলোর বেগটা কি বেশি। তাহলে সি সমানুপাতিক হচ্ছে 1/μ। ঠিক আছে? সি এবং মিউ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। যেখানে মিউ বেশি, যেটা আলোকীয় বেশি ঘন, সেখানে আলোর বেগ কম, আর যেখানে মিউ কম, যেটা আলোকীয়ভাবে হালকা, সেখানে আলোর বেগটা বেশি। তাহলে ধরো আমরা দুইটা মাধ্যমের কথা ধরো আবার চিন্তা করি। ঠিক আছে? দুইটা মাধ্যমের কথা ধরো চিন্তা করি, মাধ্যম 1 মাধ্যম 2। এই মাধ্যমে আলোর বেগ c1 ধরো, এই মাধ্যমে আলোর বেগ c2 ধরো। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1 ধরো, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2 ধরো। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু c সমানুপাতিক 1/μ, ঠিক আছে, তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় যে সুতরাং c1 সমানুপাতিক 1/μ1 এবং c2 সমানুপাতিক 1/μ2। তাহলে যদি এক কাজ করো, সুতরাং c1/c2 যদি করি 1/μ1 সমানুপাতিক ধ্রুবক কাটাকাটি চলে যাবে উপরে নিচে 1/μ2, বা অন্য কথায় c1/c2 সমানুপাতিক μ2/μ1, বা অন্য কথায় পরে কি লিখতে পারো? c1μ1 ইকুয়াল টু c2μ2। ঠিক আছে? দেখো, তো তুমি এই আকারে মনে রাখতে পারো অথবা এই আকারে মনে রাখতে পারো। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এর জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। ঠিক আছে? এখান থেকে অনেক এমসিকিউ আসে। কোথায় আসে? চ্যাপ্টার 7-এও আসে, কিন্তু 6-এ তো আছেই, এটা 6-এর ভিতরেই আছে। চ্যাপ্টার 7-এ গেলেও তুমি এটা পাবা, চ্যাপ্টার 7-এর মধ্যেও আমার এটা লাগবে। এতদিন চ্যাপ্টার 7-এ চ্যাপ্টার 6 ছিল না, তো আমরা চ্যাপ্টার 7-ও পড়াইতে হইতো এটা, বুঝছো? তুমি দেখবা চ্যাপ্টার 7-এর ক্লাস দেখলে শুরুর দিকে দেখবা যে এই টপিকগুলো পড়ানো আছে, কারণ চ্যাপ্টার 6 ছিল না।
তো তোমাদের আবার পড়ানো লাগবে না, তোমাদের এইবার পড়ালাম হয়ে গেল, তোমাদের চ্যাপ্টার 7-এ গিয়ে এটা আবার পড়ানো লাগবে না, ঠিক আছে? এটা চ্যাপ্টার 6-এর অংশ, কিন্তু চ্যাপ্টার 7-এ এমসিকিউতে এখনও দেয়, প্রতি বছরই দেয়, খুব কমন একটা এমসিকিউ, সি এবং মিউ এর সম্পর্ক, এবং এখান থেকে অনুপাত করে বিভিন্ন রকম ছোটোখাটো প্রশ্ন করে আর কি। ওকে, সো ধরো, আচ্ছা 2 নাম্বার ম্যাথ হবে এটা, তাই না? হ্যাঁ 2। তোলো, 40 সেকেন্ড টাইম নাও, 40 সেকেন্ডও লাগবে না তুলতে, তুলো তাড়াতাড়ি, 30 সেকেন্ড। হ্যাঁ দেখো কি বলেছে এখানে, এখানে যেটা বলেছে যে কাচ মাধ্যমে আলোর বেগ বের করতে হবে। কাচের প্রতিসরাঙ্ক বলা আছে 1.5। তাহলে আমরা কি দেখলাম, আলোর বেগের সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, সরাসরি। তাহলে কাচেরটা বলা আছে কিন্তু আর কারো বলা নাই, তাই না? আমরা এখানে সম্পর্ক ব্যস্তানুপাতিক হলেও আমার কিন্তু তুলনা করার জন্য কি করা লাগবে? আরেকজনকে লাগবে, তো কাকে নিব? এখন যেটা অ্যাভেলেবল থাকবে ফ্রিতে সেটা হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমেরটা তোমরা একদম অ্যাভেলেবেল, মানে মুখস্থ আর কি, সো আমরা ওইটাই ইউজ করব। তাহলে লেখো, কাচ মাধ্যমে আলোর বেগ বের করতে হবে, তাহলে সি কাচ বাই সি নট, বললাম নট ফর শূন্য মাধ্যম, ঠিক আছে, ইকুয়াল টু, খেয়াল করে দেখো একটু আগে কি ছিল, মিউয়ের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে সি নটের জন্য মিউ নট উপরে আসবে, যেটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, এবং কাচ মাধ্যমের জন্য মিউ অফ কাচ। খেয়াল করবা এই মিউ নটকে আবার ওই চুম্বক ক্ষেত্রের মিউ নটের সাথে মিলায় না, চুম্বকেও মিউ ইউজ করা হয়, ওটা কিন্তু 4 × 10⁻⁷, হ্যাঁ, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, যেটা চ্যাপ্টার 4-এ এবং 5-এ দেখতেছিলা তোমরা। সো এইটা কিন্তু আবার ইউজ করে ফেলো না ভুলে, হ্যাঁ, এইটা কিন্তু ওইটা না, এটা চুম্বক প্রবেশ্যতা, এটা হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। সো মাথা মানে থাকে না অনেকে আলাঝালা করে ফেলা জিনিসগুলো, আলাঝালা করো না। সো সি কাচ এটা বের করব, তাই না? আর কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আলোর বেগ, এটা তো কত, 3 × 10⁸, আর মিউ নট কত, 1, শূন্য মাধ্যমের কাচের প্রতিসরাঙ্ক, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 বা বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1, কাচের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে কাচের যে মাধ্যমের যে বায়ুর মানে কাচ মাধ্যমে আলোর বেগ সেটা কত, 3 × 10⁸ ডিভাইড বাই 1.5। এবং তুমি এখানে মজার জিনিস খেয়াল করো, এটা একটা সুন্দর ভ্যালু আসবে, 3/1.5 মানে কত, 2, তাহলে এটা আসবে হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে কাচ মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অবশ্যই সেটা শূন্য মাধ্যমের চেয়ে কম হবে, তাই না? অবশ্যই সেটা শূন্য মাধ্যমের চেয়ে কম হবে। সো তুমি যদি কখনো ভুলে এটা ঘুরাই লিখে দাও, এটা ভুলে যদি ঘুরাই লেখো তাহলে অবশ্যই ভুল আসবে, শূন্য মাধ্যমে আলোর বেগের তুলনায় বেশি চলে আসবে, এটা তো সম্ভব না, তাই না? এটা 2 নাম্বার গেল আর কি। এরপরে দেখি, দাঁড়াও এই সিকোয়েন্সে কয়টা ম্যাথ আছে একবারে করাই দিই, আছে কি নাই এই সিকোয়েন্স, নাই মনে হয়। আচ্ছা এটা করি, 3 নাম্বার লেখো। বায়ুতে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.4 প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রবেশ করলো। দেখো এই ম্যাথটা যেভাবে মনে হচ্ছে যে কি না কি, আসলে ম্যাথটা বরং বেশি ইজি, এবং ম্যাথটা তেমন কিছু না,
কারণ হচ্ছে খেয়াল করে দেখো এটা বায়ু তো, এবং আরেক এটা অন্য একটা মাধ্যম, অন্য মাধ্যম বললাম আর কি, মাধ্যম আকার, ঠিক আছে, অন্য মাধ্যম। বায়ুতে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, খেয়াল করে দেখো বায়ু থেকে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো কি করছে, প্রবেশ করছে। এটা ল্যামডার ভ্যালু 5000 অ্যাংস্ট্রম। 1.4 প্রতিসরণকের মাধ্যমে প্রবেশ করলো, ওই মাধ্যমে আলোটির কম্পাঙ্ক কত হবে? এই যে নতুন মাধ্যম, এই মাধ্যমে আলোর কম্পাঙ্ক কত হবে? এখন একটু আগে কি পড়ছিলা দেখো তো, একটু আগে আমরা একটা জিনিস পড়তেছিলাম, কি পড়তেছিলাম, কই গেল, এখানে, এই তো, যখন আলো এক জায়গা থেকে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন আসলে মাধ্যমের মধ্যে দিয়ে ল্যামডা চেঞ্জ হয়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, কিন্তু কি চেঞ্জ হয় না? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। সো কম্পাঙ্ক আগে যা ছিল কম্পাঙ্ক পরে তাই থাকবে। কথা বুঝছো? কম্পাঙ্ক আগে যা ছিল কম্পাঙ্ক পরে তাই থাকবে। তাহলে এটাতে আমরা কি বলতে পারবো যে নতুন যে কম্পাঙ্কটা হবে, হ্যাঁ, যেহেতু কম্পাঙ্ক কি থাকে, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, সেহেতু কি হবে, ফ্রিকোয়েন্সি কি থাকবে, আগে যেটা ছিল পরে সেটাই থাকবে। তাহলে ফ্রিকোয়েন্সি, বায়ু মাধ্যমে আলোর বেগ কত, সি, 3 × 10⁸। ল্যামডার ভ্যালু দেওয়া আছে, তাহলে যেহেতু সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এই তো হয়ে গেছে। সি এর ভ্যালু কত মুখস্থ, 3 × 10⁸। এই বুঝছো তো, এইখানে যে ফ্রিকোয়েন্সি, এখানকার ফ্রিকোয়েন্সি সেম। কারণটা কি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে 3 × 10⁸ বাই ল্যামডা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। দেখো কত আসে, কত ফ্রিকোয়েন্সির লাইট এটা। 5000 অ্যাংস্ট্রম তো দৃশ্যমান আলো, তাই না? অবশ্যই। তাহলে 6 × 10⁻14 হার্টজ। সো যেহেতু এখানে আমার কাছে এমন প্রশ্ন চলে আসছে যেখানে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি, হোয়াই নট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটু কাজ করা যাক, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটু কাজ করা যাক। তো চলো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য একটু বেসিক লিখি। লেখো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। কিরকম লিখবো দেখো, দুইটা মাধ্যম চিন্তা করো, মাধ্যম 1, মাধ্যম 2। এই দুইটা মাধ্যমে আলোর বেগের চেঞ্জ বা আলোর বেগগুলা দেখি। এই মাধ্যমে আলোর বেগ c1 ধরো, এই মাধ্যমে আলোর বেগ c2 ধরো। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1 ধরো, এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2 ধরো, ধরলা? ঠিক আছে। তাহলে এই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ1 ধরি, এই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য λ2 ধরো, ঠিক আছে। এখন আমার কথা মনোযোগ দিয়ে খেয়াল করো, যেহেতু c1/c2 ইকুয়াল টু কত, μ2/μ1, তাই না? মানে মিউ এর ব্যস্তানুপাতিক। তাহলে একটু আগে তো ম্যাথ করে আসলে এটা লেখা যায়। এখন দেখো তো সি মানে কত, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সি ইকুয়াল টু কত, এফ ল্যামডা। এফ এর কিন্তু চেঞ্জ হবে না, এফ সেম থাকবে। তাহলে f1/f2 λ1/λ2 ইকুয়াল টু μ2/μ1। এখন f1 f2 কি পরস্পর সমান, তাই না? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। নিচে লিখে দিই কম্পাঙ্ক অপরিবর্তিত। ঠিক আছে, কম্পাঙ্ক অপরিবর্তিত আছে, তাহলে কি হবে এখানে, λ1/λ2 ইকুয়াল টু μ2/μ1। ঠিক আছে। সো খেয়াল করে দেখো, তুমি সি এর জন্য যে এরকম সমীকরণ ছিল ব্যস্তানুপাতিক, ল্যামডার জন্য সমীকরণটা কি মিউ এর ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ল্যামডার সমীকরণটাও ব্যস্তানুপাতিক ইকুয়েশনই আসে। তাহলে এইটা নিয়ে দেখো, আমরা গত ম্যাথ যেটা করেছি, একটু আগে যে ম্যাথটা করলাম, হ্যাঁ,
ওই ম্যাথের হচ্ছে আমরা একটা ভার্সন করতে পারি। 3 নাম্বার করছে, এটা 4 নাম্বার লেখো। খেয়াল করো, এত কম্পাঙ্কের একটি আলোক তরঙ্গ শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরণকের একটা মাধ্যমে ঢুকছে। সো কম্পাঙ্ক যেটা দেওয়া সেটা ফিক্স থাকবে, ঠিক আছে। প্রতিসরণকের মাধ্যমে একটা ঢুকলো, ঠিক আছে, 1.5 প্রতিসরণকে। ওই মাধ্যমে আলোর গতিবেগ বের করতে হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। সো খেয়াল করে দেখো, এখানে কয়েকভাবে চিন্তা করতে পারো, সূত্রগুলো সোজা সোজা। তাহলে মাধ্যম 1, ঠিক আছে। তাহলে আচ্ছা, মাধ্যম 1 বলতে শূন্যস্থান বলেছে বা শূন্য মাধ্যম, তাহলে নির্দিষ্ট একটা মাধ্যম আর কি। অন্য মাধ্যম 1.5 প্রতিসরণকের মাধ্যম আসলে কোনটা? কাচ, তাই না? একটু আগে তো বললাম আমি যে 1.5 কাচেরটা মনেই রাখতে হয়। সো এখানে কাচ বলে নাই আর কি, বলে দিচ্ছে 1.5। ওই মাধ্যমে আলোর গতিবেগ, এই মাধ্যমে আলোর গতিবেগ লাগবে এবং তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। তাহলে খেয়াল করে দেখো, যে লাইট এখানে আসতেছে, তো আমরা তো এটা জানি ভাই যে শূন্য থেকে যখন বায়ুতে আসবে, যখন হালকা থেকে, সরি বায়ুতে বলছি, শূন্য থেকে যখন কাছে আসবে অন্য মাধ্যমে, আলোকের ঘনত্ব এটা। তাহলে হালকা থেকে ভারীতে আসতেছে নাকি, হালকা থেকে ঘন, ভারী না ঘন, ঘনতে আসতেছে, তখন হচ্ছে অবিলম্বের দিকে বেঁকে যাবে। সো যেটা হবে অবিলম্বের দিকে একটু বেঁকে যাবে, তাই না? সো অবিলম্বের দিকে যদি বেঁকে যায়, তাহলে আমরা কি বলতে পারি এখানে? তাহলে খেয়াল করে দেখো, এই মাধ্যমের জন্য এটার প্রতিসরণাঙ্ক তো বায়ুর প্রতি শূন্য মাধ্যম μ0 1, আর এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিডিয়াম বললাম 1.5, ঠিক আছে। তাহলে এই মাধ্যমে আলোর গতিবেগ কত? তাহলে আলোর গতিবেগের যে ইকুয়েশন, যেহেতু সিএম, এম ফর এনি মিডিয়াম বললাম, ঠিক আছে, সি নট শূন্য মাধ্যম, ব্যস্তানুপাতিক মিউয়ের, তাহলে μ0 μm, সিএম বের হবে 3 × 10⁸, μ0 হচ্ছে 1, এটা হচ্ছে 1.5। একটু আগে ম্যাথ করে আসছি না আমরা, কি ছিল? কাচে আলোর বেগ বের করতে বলছিল 2 নাম্বার ম্যাথে। তাহলে একই ম্যাথ কিন্তু 3 × 10⁸ বা বের করলে 2 × 10⁸। তাহলে আলোর গতিবেগ বের হয়ে আসছে, তাই না? আলোর গতিবেগ বের হয়ে আসছে। এবার আসছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। এখন কয়েকভাবে নির্ণয় করা যায়। তুমি এখানে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে তরঙ্গ দৈর্ঘ্য তুলনা দিতে পারো, কিন্তু এখানে তরঙ্গ দৈর্ঘ্য সরাসরি বলা নাই, ফ্রিকোয়েন্সি বলা আছে, ওখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। অথবা তুমি এমন একটা কাজ চিন্তা করতে পারো যে এইখানে যেটা ফ্রিকোয়েন্সি, এখানে সেম ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সেম না? এখানে ফ্রিকোয়েন্সি কত? 5 × 10⁻14 হার্টজ। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত হবে? সেম হবে। ঠিক আছে, হলো। তাহলে কি লিখতে পারি? যে অন্য মাধ্যমটির জন্য, সুতরাং অন্য মাধ্যমটির জন্য কি লেখা যায়? ফ্রিকোয়েন্সি সেম আছে। তাহলে আমরা কি লাগবে? আমার লাগবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা মিডিয়াম ইকুয়াল টু সি মিডিয়াম বাই এফ। এফ মিডিয়াম লিখলাম না কেন? কারণ একই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সি মিডিয়াম কত? 2 × 10⁸ বের করছো। এফ কত? 5 × 10⁻14। তাহলে 2/5 মানে 0.4,
10⁻⁻6 মিটার। এই তো মুখে মুখে করা গেল। সো এইটা কিন্তু ভার্সিটিতে রিটেনে দিতে পারে, এই একটা রিজনে, যেটা কিন্তু মুখে মুখে করা যাচ্ছে। এটা কিন্তু ক্যালকুলেটর আমার ইউজ করা লাগলো না, তাই না? দেখছো, ক্যালকুলেটর ইউজ করা লাগে না। সো ভার্সিটিতে রিটেনে দিতে পারে এই টাইপের ম্যাথ, এবং এগুলাই দেয়। এই টাইপের ছোটোখাটো ম্যাথগুলো যেগুলো একটা স্টেপ দুইটা স্টেপ ক্যালকুলেটর ছাড়া ইজিলি করা যায়, সেগুলোকে ভার্সিটিতে দেয় রিটেনে। আর এমনিতেও এমসিকিউতেও পাবা আর কি অনেক জায়গায়। ঠিক আছে, এরপরে আরেকটা ম্যাথ করে আজকে ছেড়ে দিই। হ্যাঁ, 5 নাম্বার। চলে, এটা যদিও সোজা, সোজা তবু তোলো। এটা দাড়ি হবে। হ্যাঁ, এটা 1.33 পরে দাড়ি 331 পড়ে গেছে, আমি ঠিক করে দিই, এটা সরাই দিই। ওকে, দেখো, পানির অভ্যন্তরে একটি কাচের প্লেটের উপর আলোক রশ্মি থাকে না, যে কাচের প্লেট যেগুলোতে আমরা খাই আর কি, তো একদমই কাচের প্লেট, স্বচ্ছ প্লেট অনেকে ইউজ করে। এখন খুব একটা ইউজ হয় না, এখন হচ্ছে মেলামাইন হয়ে গেছে, পাইরেক্স হয়ে গেছে, খুব একটা হয়তো দেখবা না। কিন্তু আগে ছোটোবেলায় আমরা দেখতাম কাচের প্লেট। সমস্যা কী ছিল? ভেঙে যেত, ভেঙে গেলে মানে গায়ে লাগতো আর কি, লাইক হাত পা বুঝোই তো, কেটে ফেটে যেত আর কি। সো এখন কাচ এই কারণে ইউজ করা হয় না, এই তোমার হচ্ছে ইঞ্জুরিগুলোর কারণ। কিন্তু দেখতে খুব সুন্দর হয়। সো পানির অভ্যন্তরে কাচের প্লেট মনে করে রাখা আছে। এখন কি হয়েছে, তাহলে পানি এবং কাচের বিভেদ তলে কিছু একটা হবে, তাই না? সো আমরা কি করছে, প্লেটের ভিতর রশিটির প্রতিসরণ কোণের মান, তাহলে পানির ভিতরে কাচ আছে আর কি, তাহলে ব্যাপারটা হবে এরকম, পানি মাধ্যম থেকে কাচ মাধ্যমে লাইট যাচ্ছে, পানি থেকে কাচের প্লেটের উপর আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে পড়তেছে, তাহলে এটা হচ্ছে আই, আপাতন কোণ 45। তাহলে 45 ডিগ্রি কোণে পড়লো, ঠিক আছে, পড়ুক। তারপরে কি বলেছে? তারপরে বলেছে এটা প্রতিসরণ করতে হবে। সো প্রতিসরণ যাই হোক, এটা এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে যাবে না আর কি। আমরা তো জানি না যে দূরে সরে যাবে না ই হবে। এখন এটা দেখে না বোঝা যাবে যে দূরে সরে যাবে না ই হবে। কোনটা দেখে আইডিয়া পাবা? আইডিয়া পাবা হচ্ছে প্রতিসরণাঙ্কের ভ্যালুগুলো থেকে। খেয়াল করে দেখো, এটা তো আই, এটা আর এর ভ্যালু বের করতে হবে। এখন কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে হচ্ছে 1.88 দেওয়া আছে, ঠিক আছে। খেয়াল করো, কাচের নর্মালি কত? 1.5। এখন আমরা মানে খাবারের জন্য যে কাঁচটা ইউজ করি সবসময় যে অ্যাকচুয়াল কাঁচ থাকে এটা না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কাচের বিভিন্ন রকম প্রকারভেদ আছে, কাচেরও প্রকারভেদ আছে। হ্যাঁ, সো বিশুদ্ধ কাচ নাও হতে পারে। সো এই কারণে তুমি দেখো যে প্রতিসরণকের ভ্যালুটা আলাদা। সো একটা বিশুদ্ধ না ধরে আমরা কাজ করবো, ঠিক আছে, বিশুদ্ধ না। সো যা দেওয়া আছে তাই নিয়ে কাজ করতে হবে। নর্মালি যদি না দেওয়া থাকতো, ধরো এখানে দেওয়া নাই, তাহলে কাজ হলে 1.5ই ধরা লাগতো, ঠিক আছে। না দেওয়া থাকলে 1.5, দেওয়া আছে 1.88 হচ্ছে। খেয়াল করে দেখো, কাচের প্রতিসরণাঙ্কটা পানির প্রতিসরণাঙ্কের চেয়ে কি বেশি, তাই না? কাচের প্রতিসরণাঙ্ক পানির প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি। এটা মানে কি? এটা মানে হলো এটা ঘন মাধ্যম হলো, এটা হয়ে গেল হালকা মাধ্যম। সো হালকা থেকে যখন ঘনতে যাবে তখন কি হবে? অবিলম্বের দিকে সরে যাবে। সো
এই দিকে সরে গেল, ঠিক আছে, এটা এই দিকে সরে গেছে, অবিলম্বের দিকে সরে যাচ্ছে। এবং এটা আমরা ম্যাথমেটিক্যালিও দেখবো আর কি, মিলে যাওয়া উচিত, তাই না? প্রতিসরণ কোণের মান কম হবে, রাইট? প্রতিসরণ কোণের মান কম হবে। আচ্ছা, তাহলে স্নেলের সূত্রে বসালেই হয়ে যাবে। সুতরাং মিউ অফ পানি ইন্টু সাইন অফ পানির ভিতরে যে কোণ আই ইকুয়াল টু মিউ অফ কাচ ইন্টু কাচের ভিতরে যে কোণ আর। ডান, শেষ, খেলা শেষ। এক লাইনের ম্যাথ এগুলা, বুঝছো? কয়েকদিন পরে তোমার আসলে ম্যাচুরিটি এমন হয়ে যাবে চ্যাপ্টারে যে তুমি এগুলা না আঁকিয়েই চিন্তা করতে পারবা। আমি তোমাকে প্রথম ম্যাথ থেকে যখনই আঁকাচ্ছি তখন কিন্তু বারবার বলছি যে এটা আসলে মানে এক্সামের টাইমে আঁকানোর কোনো দরকার নেই, যদি না তুমি স্ট্রেইট। এখন তুমি মনে করো যে থাকে না অনেক সময় আমাদের মাথা ঘুরপাক খাইতে থাকে বা বিভিন্ন রিজনে পরীক্ষার মধ্যে হচ্ছে টেনশনের মধ্যে হতে পারে, সেক্ষেত্রে আমি বলবো রাফলি, অথবা তুমি চাইলে আঁকায়ও ফেলতে পারো খুব দ্রুত, ফটাফট, তখন আর ভুল যাওয়ার কোনো চান্স থাকবে না। এমনিতে এটা এমনি তুমি পারবা। তাহলে পানিরটা কত? 1.33, সাইন অফ আই 45, কাচেরটা কত? 1.88, যা দেওয়া আছে তাই, সাইন অফ আর। তাহলে আর ইকুয়াল টু, পরের লাইন চাইলে নাও লিখতে পারো, ক্যালকুলেটর স্ট্রেট বসে লিখতে এটা চলে আসবে, যেহেতু রিটেনের জন্য তাই লিখছে আর কি। সাইন ইনভার্স 1.33 টু সাইন 45 ডিভাইড বাই 1.88, দেখো কত আসে। ফটাক করে বসাও, সাটাক করে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? ফটাক করে বসালে সাটাক করে অ্যান্সার চলে আসবে। সাইন 45, আরে 4 সাইন না ভাই, শুধু সাইন 45, হ্যাঁ, এটা হচ্ছে 1.88, 30.015, তাহলে 02 বা 30 ডিগ্রি প্রায় আর কি। সো দেখলা কত ইজি। সো অবশ্যই আমাদের মানে লজিক যেটা বলছিল যে এটা কমে যাবে, এবং তাই হয়েছে, কমে যাবে, কমে গেছে। ম্যাথমেটিক্যাল লজিক তো তাই, এবং মিলে গেছে, ঠিক আছে? এখন আমাদের নেক্সট দিনে, আজকে একদম বাচ্চা বাচ্চা ম্যাথ ছিল আর কি, মানে একদমই বাচ্চা বাচ্চা, এগুলা তুমি রিটেনে কখনোই পাবা না, এমসিকিউতে পাবা। তো নেক্সট দিন থেকে প্রতিসরণের একটু বড় বড় ম্যাথ, তোমরা আরও অনেক কিছু পড়েছো, যেরকম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়েছো, মরীচিকা পড়েছো, সংকট কোণ পড়েছো, তাই না? পড়েছো না এগুলা? প্রতিসরণ পড়ার কথা আমাদের সময় তো ছিল, আমি জানি না তোমাদের সময়। যাই হোক, থাকুক না থাকুক, যদি নাও পড়ে থাকো চ্যাপ্টার, কোনো প্যারা নাই, আমি জাস্ট বললাম আর কি যে নেক্সট দিন এগুলো আসবে, ঠিক আছে? সো নেক্সট দিনে আমরা এগুলো ডিটেলসে পড়বো। আর এটা একটা সাব টপিক, প্রথমে যেটা বলছিলাম, এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো টপিকের মধ্যে প্রতিসরণ হচ্ছে একটা সাব টপিক, এবং আগের বইগুলোতে প্রতিসরণ থেকে মানে প্রতিসরণই বড় একটা ছোটোখাটো একটা চ্যাপ্টার ছিল, সেগুলোকে এখন একত্রিত করে জ্যামিতিক আলোক বিজ্ঞান করা হয়েছে। সো এই কারণে চ্যাপ্টারটা বড়। তো বড় চ্যাপ্টার দেখে ভয় পাবা না, প্রত্যেকটা টপিক আমরা এইভাবে ডিটেলসে লজিক দিয়ে যখন পড়বো, একদম কিভাবে সহজে মনে রাখা যায় সব কিছু আমি বলতে থাকবো, তো তুমি সহজেই পারবা, ঠিক আছে? তুমি দেখবা যে আমি যখন একটা পোস্ট দিছিলাম, তখন তোমাদের সিনিয়ররাই, অনেক আগের সিনিয়র আর কি, 20 ব্যাচের সিনিয়র এসে বলতেছিল যে এটা যখন পড়াচ্ছিলাম তখন শেষই হচ্ছিলাম চ্যাপ্টার। আসলে ওদেরই আমি 100 পেজের মতো পড়াইছিলাম, হ্যান্ড নোটে, ওদের হ্যান্ড নোটে 100 পেজের মতো ছিল। সো তোমাদের তো কন্টেন্ট বাড়ছে, সো কেউ আবার মন খারাপ করে না, এতদিন ধরে পড়াচ্ছি এটা বলবা না, কারণ হচ্ছে বড় চ্যাপ্টার, তাই তোমাকে সবই পড়তে হবে, কারণ যে কোনো জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে কোনো বই থেকে আসতে পারে, সব বই মিলে আমি কভার করাই দিব। সো ধৈর্য সহকারে পড়বা, ঠিক আছে? কেউ তাড়াহুড়া করবা না, কারণ আমি তোমাকে বলছি শুরুতে যে পরের চ্যাপ্টারগুলো বাই ছোট, পরের চ্যাপ্টারগুলো ক্রস করতে তোমার সময় লাগবে না, চোখের পলকে এক একটা চ্যাপ্টার 7, 8, 9, 10 শেষ হয়ে যাবে। হ্যাঁ, চ্যাপ্টার 6-এ আমাদের এই কারণে সময় দিয়ে পড়তে হবে, আর আমরা কিন্তু অনেক আগায় আছি এই কোর্সে। সো আমাদের ফার্স্ট পেপার প্রায় শেষ, সেকেন্ড পেপারে সবচেয়ে বড় চ্যাপ্টার ধরে ফেলেছি, এটার পরে তো চ্যাপ্টারগুলো খুব ইজিলি রান হয়ে যাবে। সো ইজিলি তোমার টেস্ট পরীক্ষার আগে শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট ক্লাসের রাইট টাইমে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।